রায়া বুঝল না হঠাৎ ভাইয়ের এমন কথার মানে। বড্ড অশান্ত হয়ে উঠল ভেতরটা। উদ্গ্রীব হয়ে শুধালো, হঠাৎ এমন কথা কেন ভাইয়া? তোমার অবর্তমানে মানে কি? কোথায় যাবে তুমি ভাবিকে ছেড়ে? রুদ্ধ এবার কাঁপা কাঁপা হাতটাই রাখলো বোনের মাথায়। আঘাত পেয়েছে বোন, অথচ মনে হচ্ছে ব্যথা হচ্ছে তার। বোনের প্রশ্নের জবাব দিল না, বরং নিজের মতো বলে উঠল, এত ভাবতে বলিনি। কেবল ভাইয়ের কথাগুলো রাখিস কেমন? আর ভুলেও নিজের সাহস হারাস না বোন আমার। আর একটা সাহায্য করতো, কাল রাতে ঠিক কি কি হয়েছিল? ভাইকে কথা এড়াতে দেখে রায়াও প্রশ্ন করা বাদ দিল, কিন্তু কৌতূহল এতটুকু দমল না। ভাইয়ের প্রশ্নের জবাব দিতে রায়া শুরু থেকে সব কিছুই ভাইয়ের কাছে খুলে বলল। আস্তে ধীরে জানালো নিজেদের অসহায়ত্ব, জানালো ভীতু ভাবিটাও নিজ সন্তান আর ননদকে এক শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য অস্ত্র তুলে নিতে দুবার ভাবেনি। ভয়ে পিছিয়ে না থেকে খারাপের সম্মুখীন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি রাক্ষসটার সাথে। সব শুনতেই রুদ্ধর চোয়াল শক্ত হতে শুরু করলো। বলতে বলতে রায়ার চোখ বেয়ে পুনরায় অশ্রু ঝরল। কথা শেষ হতেই নিজ হাতে বোনের অশ্রু মুছে দিয়ে ঝুঁকে বোনের কপালে পুনরায় আদুরে স্পর্শ দিয়ে উঠে দাঁড়ালো রুদ্ধ। পকেট থেকে নিজের ফোনটা বের করে কাউকে কল করতে করতে বেরিয়ে গেল কেবিন থেকে। রায়া কেবল শুয়ে থেকে ভাইয়ের গমন দেখল। মনে হলো ভাই কিছু লুকালো তার থেকে। খুব খারাপ কিছু ঘটতে চলেছে, যা তার ভাবির জন্য সহনীয় নয়। আর কি খারাপ হতে চলেছে তাদের সাথে? ভাবিটা কখন সুস্থ হবে? চোখ মেলে তাকিয়ে তাদের দেখবে, আদৌ তাকাবে তো? সন্ধ্যা ঘুরে রাতের দেখা মিলতেই রুদ্ধ সবাইকে রেখে একাকী হাসপাতাল থেকে বের হলো। দায়িত্বরত পুলিশ দুটির চক্ষুগোচর হতেই সাথে যেতে চাইলেন। রুদ্ধ তা বুঝতে পেরে নির্লিপ্ত স্বরে আওড়ালো, আমার ওয়াইফের এখনো জ্ঞান ফেরেনি, সো পালিয়ে যাওয়ার কথা আসে না। নিশ্চিন্তে থাকতে পারেন, আমি তো একা বাড়ি ফিরতে চাই। পুলিশ দুটো রুদ্ধর পিছু আর এক পাও বাড়ালেন না। রুদ্ধ স্বাভাবিকভাবেই একটা গাড়িতে চেপে বসলো। একাকী রাতের আধার ভেদ করে পথ চলতে শুরু করলো। অনেকটা সময় পথ অতিক্রম করার পর গাড়িটা এসে থামলো সেই চিরচেনা জঙ্গলে ঘেরা ছোট্ট কুটিরটার সম্মুখে। এই যে এসেছিল শেষবার মেয়েটার কাছে ধরা পড়ার পর, এখানে আর পা রাখেনি, সুযোগটাই হয়নি। বাদবাকি কাজগুলো নাসিমই শেষ করেছিল, বাকিটুকু আর জানা নেই। জানা মতে সেই লাশ দুটো এখনো এই নির্জন কুটিরে বেজমেন্টের অন্দরেই রয়েছে। হয়তো পচে গলে নিজেদের অস্তিত্ব বিলীন করেছে, এসব জানার ইচ্ছেও নেই। আজ এখানে আসা শেষ একটা কাজ করার জন্য। এরপর হয়তো না থাকবে এই জায়গার অস্তিত্ব, আর না থাকবে সে এসব করার জন্য। তার জন্য কি অপেক্ষা করছে তাও বোধহয় জানা নেই। ভাবনাগুলোকে তাদের মতো রেখে গাড়ি থেকে নেমে ব্যস্ত পায়ে এগিয়ে গেল কুটিরটার দিকে। এগিয়ে এসে তৈরিকৃত রুম দুটোর একটাতে প্রবেশ করলো। আজ আর বেজমেন্ট পর্যন্ত গেল না, রুমটাতে এসেই স্থির হলো। এসে একটা সুইচ অন করতেই লাল বাতির আলোয় আলোকিত হয়ে উঠল জায়গাটা। সেই সাথে চক্ষু সম্মুখে ভেসে উঠল একটা মুখ। হাত পা মুখ বাঁধা অবস্থায় একটা চেয়ারে বসে আছে এক মধ্যবয়সী মহিলা। রুদ্ধর দেখা পেতেই বোধ হয় সেই মানুষটার চোখে ভয় ধরা দিল। রুদ্ধ তা স্পষ্ট বুঝেও কিছু বলল না। আজিয়া এক মধ্যবয়সী মেয়ে, যিনি কিনা অনেক বছর যাবৎ রুদ্ধদের বাড়িতে কাজ করে এসেছেন বিশ্বস্ততার সাথে, কিন্তু লোভ যেন মানুষকে সবচেয়ে নিচুতে নামিয়ে আনতেও দুবার ভাবে না। জাহিদের পক্ষে কখনোই সম্ভব ছিল না কারোর সহায়তা ছাড়া রুদ্ধর চোখ ফাঁকি দিয়ে ও বাড়ি থেকে দুটো মেয়েকে তুলে আনা। এই ঘৃণিত কাজটা করেছিল বিশ্বস্ত কাজের মহিলা আসিয়ার দ্বারা। কতগুলো টাকার বিনিময়ে যিনি জাহিদকে সাহায্য করেছিলেন। সবাই হয়তো এটাকে স্বাভাবিকভাবেই নিত, কিন্তু ভুল করলেন আসিয়া নিজেই। তিনি রুদ্ধকে অনেক আগে থেকেই চিনেন, জানেন ছেলেটার রাগ ধৃষ্টতা সম্পর্কে। তাই তো লোভে পড়ে পাপ কাজ ঘটিয়ে ফেললেও পরবর্তীতে ভীষণ ভয় পেয়েছিলেন, যার হেতু তিনি বাড়ি থেকেই কাউকে কিছু না বলে পালিয়ে গিয়েছিলেন। আর এটাই যে ওনার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছেন, তা আজ বুঝতে পারছেন তিনি। রুদ্ধ বিষয়টা বোঝার পর থেকে একটা রাত আর দিনের ব্যবধানেই সেই মানুষটাকে খুঁজে এনে বের করেছে, যার জন্য তার বাগানে দুটো সতেজ ফুল এখন নিস্তেজ হয়ে হাসপাতালে শয্যাশায়ী হয়ে আছে। রাগ যেন তার রন্ধ্রে রন্ধ্রে দাবানল সৃষ্টি করছে।
মনে হচ্ছে এখন একটা রাজ্যকেই নিমিষেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে সে। ভয়ে জর্জরিত হয়ে বসে থাকা আসিয়ার পানে তাকিয়েও দেখল না, এসেই নিজের কাজ শুরু করে দিল। নিজ হাতে তৈরি করলো এক মরণ ফাঁদ। মোটা এক রশ্মি দ্বারা ফাঁস তৈরি করে ঝুলালো আসিয়ার বসার জায়গায়, বরাবর মাথার ওপর ছাদের সাথে। সবকিছু ঠিকঠাক হতেই আসিয়ার সম্মুখে বসে এক টানে মহিলার মুখের বাঁধনটি খুলে দিল। মহিলার চোখে ভয়ের পাশাপাশি নোনা জলে পরিপূর্ণ, থরথর করে কাঁপছে এই শরীরটা। রুদ্ধকে দেখে যেন নিজের জাহান্নামের দর্শন পেলেন। বড্ড আফসোস হলো টাকার লোভে পড়ে এমন এক জঘন্য কাজ করার জন্য। কি করে পারলেন মেয়ে দুটোকে একটা জানোয়ারের হাতে তুলে দিতে? ঠিক কত টাকার বিনিময়ে আমার প্রাণ দুটোকে এক পশুর হাতে তুলে দিতেও ভাবেননি খালা? রুদ্ধ শান্ত কণ্ঠের আকস্মিক প্রশ্নবাণী আসিয়া যেন আরও কেঁপে উঠলেন। আজরাইলের সম্মুখে দাঁড়িয়ে তারই প্রশ্নের জবাব দেওয়ার মতো হিম্মত হলো না ওনার। কেবল ঝরঝর করে কেঁদে উঠলেন। অসহায় হয়ে আকুতি কণ্ঠে বিড়বিড় করলেন, ভুল হয়ে গেছে বড় ভাইয়া, এবারের মতো ক্ষমা কইরা দেন। আর এমন ভুল হবে না। আমি ভুল করেছি, প্লিজ এত বড় শাস্তি দিয়েন না আমারে। ওই চোখের পানি আর আকুতি ভরা কণ্ঠ রুদ্ধর রাগটুকু লাঘব করতে সক্ষম হলো না, বরং ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা দেখা গেল। তা বোধ হয় কষ্টের, বিশ্বাস হরণের, যাদেরকে আমরা আপন মনে করে বিশ্বাস করে থাকি। যখন সেই মানুষগুলো আমাদের পিঠ পিছনে ছুরি চালায়, তখন সেই কষ্টটুকু যেন পৃথিবীর ভয়ঙ্কর কষ্টগুলোর মধ্যে একটি। রুদ্ধর এই নোংরা মানুষটার সাথে কথা বলার ইচ্ছে হলো না। পুনরায় উঠে দাঁড়িয়ে নিজের তৈরিকৃত ফাঁসটার মুখ এনে পরিয়ে দিল আসিয়ার কণ্ঠে। এতে আসিয়া ছটপট করে উঠলেন। মৃত্যুকে এত কাছ থেকে অনুভব করে আত্মা বেরিয়ে আসার উপক্রম। আরও কেঁদে উঠলেন তিনি। বারবার মিনতি করে ছেড়ে দেওয়ার আকুতি জানালেন, কিন্তু আঘাতপ্রাপ্ত এক বাঘ কখনো বুঝি তার শিকারকে মুক্তি দেয়? রুদ্ধও দিল না। আসিয়ার কানে কানে কেবল অগ্নিঝরা কণ্ঠে ফিস ফিস করে আওড়ালো, আপনি এমন এক পাপ কাজ না করলে আজ বোধ হয় আমার দ্বারা এমন পাপ হতো না খালা। এর জন্য আপনিই দায়ী। এবার প্রতিটি শ্বাস শেষ হওয়ার ভয়ে যখন ছটফট করবেন, বাঁচার আশা করবেন, মৃত্যু ভয় আপনার পুরো শরীরকে গ্রাস করে নেবে, তখন বুঝতে পারবেন দুটো প্রাণকে হারিয়ে আমি ঠিক কেমন করে প্রতি মুহূর্তে মরেছি, যার একমাত্র কারণ আপনি। আলবিদা। কথা শেষ করে দূরে গিয়ে রশ্মির এক প্রান্ত টানতে শুরু করলো। আসিয়া এতে বসা থেকে উপরে উঠতে শুরু করলেন। গলায় টান অনুভব করলেন, কিন্তু হাত বাঁধা থাকায় ছাড়ানোর চেষ্টা পর্যন্ত করতে সক্ষম হলেন না। প্রতিটা সেকেন্ডে ওনার সত্যিই মনে হলো এই বুঝি জান যায় যায়। ছটপট করে পা ছুটাতে শুরু করলেন। চোখ দুটো রক্তিম আকার ধারণ করে বেরিয়ে আসবে ভাব, জিহ্বা বেরিয়ে আসার অবস্থা। মৃত্যু যন্ত্রণা কি তা আজ তিনি প্রতিটি নিঃশ্বাস ফেলার সাথে বুঝতে পারলেন। মহিলার এই আর্তনাদ রুদ্ধ চুপচাপ বসে দেখল, যেন চোখ জুড়াতে চাইল। দাঁত দ্বারা অধর চেপে হাত মুষ্টিমেয় করে নিয়ে স্থির থেকে দেখল এক আজবের শেষ নিঃশ্বাস ত্যাগ। সময় কত গড়ালো জানা নেই। আসিয়ার শরীরটা যখন একেবারে স্থির হয়ে গেল, তখন উঠে দাঁড়ালো রুদ্ধ। ধীর পায়ে এগিয়ে গিয়ে খুঁজে বের করলো পেট্রোল। কুটিটার এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিল একটু একটু করে। কাজ শেষ হতেই দরজার সম্মুখে এসে পকেট থেকে একটা দেশলাই বের করে একটা কাঠিতে আগুন ধরিয়ে ছুঁড়ে মারল কুটিটার দিকে। পেট্রোল দেওয়ায় আগুনটুকু ধূপ করে জ্বলে উঠল। আলোক শিখায় ভরে উঠল রাতের জঙ্গল। রুদ্ধ ভয়হীন ধীর পায়ে হেঁটে গিয়ে খানিকটা দূরে স্থির দাঁড়িয়ে থাকা গাড়িটার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। দৃষ্টি নিবিষ্ট কুটিরটার পানে। সময়ের পরিক্রমায় আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ল সর্বত্র জুড়ে। দূর থেকে কোনো জন্তু জানোয়ারের এসব চাক্ষুষ করে দূরে পালালো বোধ হয়। পালালো না, কেবল রুদ্ধর নিজে। নিজ হাতে তৈরিকৃত এক আজবখানা আজ নিজ হাতেই শেষ করে দিল। থাকবে না এই কুটির, থাকবে না কোনো বিমর্ষ স্মৃতি। মেয়েটার ইচ্ছের পূর্ণতা দিবে, এটাই হোক তার হাতের শেষ খুন, শেষ অন্যায়। জানোয়ার রূপী এক রুদ্ধের পতন হোক এখানেই। বিনিময়ে না হয় মেয়েটাকে চেয়ে নিক আল্লাহর দরবার থেকে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে দেখল দাবানলে ঘেরা বাড়িটাকে। এই এত আগুনও যেন তার বুকের ভেতর বয়ে চলা অসহ্য দহনটুকু লাঘব করতে সক্ষম হলো না।
মনে হচ্ছে বুকের মাঝে কোনো বিষবাণ গেঁথে আছে। ধীরে ধীরে যার বিষটুকু ছড়িয়ে পড়ছে সারা শরীরে, যা তার দেহটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এক দুর্বিষহ যন্ত্রণায় ছেয়ে আছে তার পুরো বদন, যা কেবল বোধ হয় সেই মেয়েটার সান্নিধ্যে গেলেই শান্ত হবে। রাত বিরেতে হাসপাতালটা যেন নিস্তব্ধ হয়ে আছে, তবে চারিপাশে আলোকিত ভাব। থেকে থেকে কিছু মানুষের আনাগোনা তখনও চোখে পড়ে। তাহাজ্জুদের নামাজ শেষ হয়েছে বোধহয়। রুদ্ধ ভঙ্গুর পায়ে প্রবেশ করলো হাসপাতালের ভিতরে, এগিয়ে গেল নিজেদের কাঙ্ক্ষিত জায়গায়, উদ্দেশ্য যেখানে পাশাপাশি দুটো কেবিনে তার দুই পাখি নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। বাড়ির মানুষ বলতে এখন কেবল নূর বেগম, তমালিকা বেগম আর রোনাক। দুই মা দুই মেয়ের কেবিনে থাকলেও রোনাক একাকী করিডোরে বসে ঘুমে ঝিমোচ্ছে ছেলেটা। যদিও থাকার জন্য কেবিন ভাড়া করাই আছে, তবুও সেখানে যায়নি ছেলেটা। ভাই নেই, তাই কাছাকাছি ছিল। কখন কি প্রয়োজন পড়ে ভাবি চোখ মেলে তাকায় কিনা, কিন্তু তেমন কিছুই হয়নি। রুদ্ধ ভাইয়ের নিকট এগিয়ে গিয়ে পাশাপাশি বসতেই তন্দ্রাভাব কেটে গেল রোনাকের। ঘুম ঘুম চোখ মেলে তাকাতেই নজরে পড়ল ভাইয়ের অবসন্ন ক্লান্ত মুখখানা। এই সময়টুকুতে ছেলেটা মুখে একটা দানা পর্যন্ত তোলেনি, হয়তো মনে মনে পণ করেই নিয়েছে স্ত্রীর জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই মুখে তুলবে না। কঠোর শক্তপোক্ত মুখখানায় এখন রাজ্যের অসহায়ত্ব। এত ক্ষমতা, এত সামর্থ্য থাকা সত্ত্বেও পারছে না ভালোবাসার মানুষটি চোখ মেলে দিতে। এ থেকে অসহায়ের আর কিছু আছে বুঝি? জানা নেই রোনাকের। ভাইকে দেখলেই বুকটা থমকে ওঠে। একটা রাতের ব্যবধানে তার ভাইটাই যেন অন্য মানুষে পরিণত হয়েছে। ক্লান্ত মুখখানার পানে তাকিয়ে অনুনয় স্বরে বলে উঠল রোনাক। খুব ক্লান্ত লাগছে তোকে, একটু রেস্ট নিয়ে নে প্লিজ। বেশি ভাবিস না, ভাবি ঠিক হয়ে। এতটুকু বলতেই রুদ্ধ নিজ জায়গা থেকে কেবল মাথাটা হেলিয়ে রাখল ভাইয়ের কাঁধে। হয়তো বোঝাতে চাইল সে সত্যিই ক্লান্ত, নয়তো বোঝাতে চাইল তার ক্লান্ত দূর করার জন্য একটা কাঁধ প্রয়োজন। রোনাক থমকে উঠল। যে ভাই সর্বদা তাদের জন্য ভরসার আশ্রয় হয়েছে, সেই ভাই আজ একটা কাঁধ খুঁজছে। ছেলেটা চুপ করে গেল, তবে নিস্তব্ধতা ছিন্ন করে ভেসে উঠল রুদ্ধর শান্ত শীতল কণ্ঠের ভয়ঙ্কর শব্দেরা। যদি তোর ভাবের কিছু হয়ে যায়, তাহলে আমাকে ওর সাথে একই কবরে শুয়ে দিস। মেয়েটা যে অন্ধকারে বড্ড ভয় পায়, আমার বুক ছাড়া ঘুমাতেই পারে না। কি করে থাকবে একা কেউ অন্ধকারে? আমি ছাড়া যে এক মুহূর্ত চলে না মেয়েটার, ওর আমাকে প্রয়োজন। বলতে বলতে শ্বাস যেন আটকে এলো। মনে হলো এই তো দম বন্ধ হয়ে আসবে। এখনো মেয়েটা চোখ না খোলায় সংশয় জাগছে বুঝি। প্রবল ভয় এসে আঁকড়ে ধরেছে। রোনাকের চোখ দুটো ছলছল করে উঠল, বুঝেও ধমকে উঠল ভাইয়ের উদ্দেশ্যে। কি আবল তাবল বকছিস? এসব ভুলভাল কথা ভাবা বন্ধ করে দে। ভাবির কিচ্ছু হবে না, খুব দ্রুত জ্ঞান ফিরে আসবে দেখিস। আল্লাহর উপর ভরসা রাখ। আমি বলছি ভাইয়া ভাবি ভালো হয়ে যাবে। কখন হবে ভালো? এত অপেক্ষা কেন করাচ্ছে আমাকে? গিয়ে বল না ওই পাশের মেয়েটাকে চোখ মেলাতে, তাকাতে। আমার দম বন্ধ হয়ে আসছে, বুঝতে পারছে না? মাঝে আগলে রাখতে পারেনি, তাই বলে তুই কঠোর শাস্তি দিব আমাকে? একবার তাকাতে বল ভাই আমার। ভাইয়ের কাতরতা দেখে রোনাকের চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল এক বিন্দু অশ্রুদানা। নরম স্বরে বলে উঠল, নিজে কেন যাচ্ছিস না ভাবির কাছে? কেন নিজে গিয়ে বলছিস না চোখ মেলতে? যা না ভাই একবার। বুঝতে পারছিস না তোকে এভাবে দেখতে পাচ্ছি না আমরা? যেখানে শান্তি পাবি সেখানে যা না একটাবার। রুদ্ধ কাঁধ থেকে মাথা তুলে ভয়জড়িত দৃষ্টিতে তাকালো ভাইয়ের চোখে। তার তো ভয়ে বুক কাঁপে। যদি সে যাওয়ার পর মেয়েটা আর চোখে না মেলে অভিমানে, ভাবতে পারে না কিছু, কিন্তু মন তো পড়ে আছে সেখানেই। ইচ্ছে তো করছে মেয়েটাকে বুকে ঝাপটে ধরে বুকের যন্ত্রণা লাঘব করার। রোনাক বুঝে চোখের ইশারায় ভাইকে আস্থা দিল। ভাইয়ের আশকারায় রুদ্ধ উঠে দাঁড়ালো। সত্যিই আর পারছে না কাছ থেকে ওই মুখখানা না দেখে থাকতে। কখন দেখেছিল শেষবার? কাল সকালে, তাই না? না না, রাতে দেখেছিল সেই রক্তাক্ত মুখখানা। তারপর কত ঘন্টা পেরোলো দেখে না ওই কোমল কায়া। হিসাব নেই, করতেও চাইলো না, কেবল কাছে যাওয়ার জন্য তৎপর হলো। কম্পিত পায়ে কেবিনের দরজা ঠেলে প্রবেশ করতেই শুরুতেই নজরে পড়ল তন্দ্রারত শাশুড়িকে। কেবিনে রাখা একপাশের সোফায় ঘুমে মগ্ন, তবে তা বোধহয় খুব গভীর নয়। তাই তো দরজায় সামান্য আওয়াজ হতেই মহিলা চোখ মেলে তাকালেন।
সম্মুখে মেয়ে জামাইকে দেখেই দ্রুত উঠে পড়লেন। এতক্ষণে ছেলেটাকে একবার আসতে না দেখে বড় চিন্তায় ছিলেন। এত রাত হলেও এসেছে দেখে বেশ ভালো লাগলো ওনার। কিছু জিজ্ঞেস না করে রুদ্ধকে পাশ কাটিয়ে চলে গেলেন তিনি কেবিন থেকে। রুদ্ধ স্থির দাঁড়িয়ে শাশুড়ির গমন দেখলেন। এনাদের দেখলে অপরাধ বোধ আরও বেড়ে যায়। মেয়ের চিন্তায় আরাব সাহেব আবার অসুস্থ হওয়ার অবস্থা। তারও সাধ্য নেই এনাদের জন্য কিছু করার। পারলে তো নিজেই শান্তি পেত। সহজ উপায় স্বরূপ কেবল তমালকে দিয়ে শ্বশুর মশাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সেই বিকেলেই আর ভাবল না। পুনরায় সচল হয়ে বেডের দিকে পা চালালো। দৃষ্টি তুলে নিক্ষেপ করলো শায়িত অর্ধাঙ্গিনীর পানে। বুকটা তৎক্ষণাৎ কেঁপে উঠল। মনে হচ্ছে মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই ঘুম আদৌ ভাঙবে কিনা জানা নেই। হাতে এখনো ক্যানোলা লাগানো, পরিষ্কার করার পরেও রক্তের দাগ যেন তার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল। এগিয়ে গিয়ে একেবারে নিকটে দাঁড়িয়ে রইল। কতক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল মেয়েটার আরক্তিম মুখপানে। যেন নিজের তৃষ্ণা নিবারণ করছে সে। বুকের অসহ্য জ্বলন নেভানোর চেষ্টায় মত্ত হয়েছে, কিন্তু দেখাতেই বুঝি তৃষ্ণা মিটে যাবে। হাত যেন তার স্বকীয়তা হারিয়েছে। এমন করে কেঁপে উঠল হাতের পৃষ্ঠ। তবুও ধীরে ধীরে তার স্থান দিল মেয়েটার উদরে। পোশাকের ওপর দিয়ে সেখানে বেদনাময় দৃষ্টি নিক্ষেপ করল। কাল পর্যন্তও এখানে কারো অস্তিত্ব ছিল, আজ আর নেই। তাদের ছেড়ে পাড়ি জমিয়েছে সেখানেই, যেখান থেকে সে অতিথি পাখির ন্যায় এসেছিল। আজ তার অপারগতার জন্য সব শেষ হলো। কি হলো জীবনে এত ক্ষমতা থেকে? যদি সময় মতো বউ বাচ্চাকে রক্ষাই করতে না পারল তো? হাসপাতালের পরা পোশাকটা আসতে সরিয়ে ফর্সা উদর উন্মুক্ত করলো। ছুরি লাগা জায়গায় ব্যান্ডেজে আবৃত হয়ে আছে। কতটা আঘাত পেয়েছিল এই ভীতু মেয়েটা, কতটা কষ্ট পেয়ে মরেছিল তার মাস দুয়েকের ভ্রূণরূপী সন্তানটি। এই ভীত মেয়েটাও নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিল সন্তানকে রক্ষা করার জন্য। তাহলে যখন চোখ মেলে তাকানোর পর জানতে চাইবে তার সন্তান কেমন আছে, তখন সে কি জবাব দিবে? কোনো মুখে জবাব দিবে, আমাদের সন্তান আর এই পৃথিবীতে নেই। কেন সে আর একটু আগে পৌঁছালো না সেখানে? উপরওয়ালা কেন তাকে অসহায় করে দিয়ে এইভাবে সব কেড়ে নিলেন? এখন মেয়েটাকেও কেন ফিরিয়ে দিচ্ছে না আল্লাহ? মস্তিষ্কে যত ভাবনারা উদয় হলো ততই অন্তঃকরণ ঝলসে যাওয়ার মতো অবস্থা হলো। তা সে ব্যতীত কেউই জানলো না, কেউ বুঝলো না। এক স্বামী আর তার এক সন্তান হারানোর বাবার আর্তনাদ। চোখ দুটো কেবল নিজের নিজস্বতা হারিয়ে রক্ত জবার ন্যায় টকবক করে উঠল। সে ঢুকে বউয়ের উদরে নিজের অধর চেপে রাখলো। কতক্ষণ তা নিজেরও জানা নেই। মুখে কোনো বুলি নেই, কেবল শান্ত কেবিনটাতে দীর্ঘশ্বাসে ভরে উঠল। মুখ সরিয়ে অন্য পাশে দিয়ে হেঁটে এগিয়ে এলো বউয়ের কাছে। ভয় ডর দূরে সরিয়ে মেয়েটাকে নিজ হাতে হালকা সরিয়ে সামান্য জায়গা করে ওই বেডেই টানটান হয়ে শুয়ে পড়ল। তারপর মেয়েটাকে সাবধানে নিজের একটা হাতের ওপর মাথা রেখে শুয়ে দিল। নিজের অন্য হাত দিয়ে মেয়েটাকে সন্তর্পণে চেপে ধরল নিজের সাথে। নিজেকে শান্ত করার জন্য আর কোনো পথ বোধ হয় সে পেল না। হালকা উঁচু হয়ে মেয়েটার মুখ জুড়ে শখানেক চুমুর বর্ষণ ঘটালো। মেয়েটাকে সবটুকু অসুস্থতা নিজের মাঝে ধারণ করার চেষ্টায় যেন তৎপর ছেলেটা। তারপর নিজের মুখের সাথে মেয়েটার মুখ চেপে রেখেই চুপচাপ শুয়ে রইল। চোখ বুঝল সামান্য তন্দ্রার আশায়। সে বন্ধ চোখের কার্নির ঘেঁষে গড়িয়ে পড়ল নিঃশব্দ কান্নারা। মেয়েটাকে আর একটু নিজের নিকটে টেনে নিয়ে ভাঙা ভাঙা স্বরে কেবল নিজের শেষ আরতি জানালো ছেলেটা। চোখ মেলে তাকাও লক্ষ্যেটে, শান্ত করো আমার বুকটাকে, দূর করে অসহ্য অস্থিরতাটুকু। আর যদি না পারো তাহলে এভাবে আমার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করো, কিন্তু আমাকে একা রেখে যেও না। হয় দ্রুত সুস্থ হও, নাহলে এটাই হোক আমাদের শেষ নিদ্রা। কুয়াশাচ্ছন্ন আকাশের ফাঁক গলিয়ে সূর্যের এক টুকরো কিরণের দেখা পেল ধরণী। আলোকিত হয়ে উঠল ভূমণ্ডল। মানুষগুলো যেন স্বস্তি খুঁজে পেল এক টুকরো। তেমন করেই মেঘমহলকে স্বস্তি দিতে আল্লাহ তাআলা পুনরায় করুণা করলেন। মেঘ কেটে গেলে আধারে ভরা ধরণী যেমন একটু একটু করে আলোর দিশা খুঁজে পায়, তেমন করে কাদের বাড়ির সবগুলো মানুষকে একটুখানি দিশা দেখালেন ওপরওয়ালা। বউয়ের সান্নিধ্য থেকে সত্যি চোখটা কখন জানি লেগে এসেছিল রুদ্ধের। সকালে সূর্যের আলোর কাচের গ্লাসের ফাঁক গলিয়ে এসে যখন চোখের ওপর বর্তালো, ঠিক তখনই তন্দ্রা ঘোর কেটে গেল। কয়েক সেকেন্ড সময় লাগলো যেন বুঝতে।
যে সে এই সময় কোথায় আছে আর কেন আছে। তখনই স্মরণে এলো, পাশে ফিরে একান্ত নারীটিকে দেখার চেষ্টা করলো। ঠিক তখনই ছেলেটা একেবারে স্তম্ভিত হয়ে গেল নিজ জায়গায়। এক মুহূর্তের জন্য যেন নড়চড় করতে ভুলে গেল। ধক করে উঠল বুকের কোথাও। টুকুর টুকুর করে চোখ মেলে মেয়েটা তার পানেই তাকিয়ে আছে। মেয়েটার উষ্ণ শ্বাসটুকু এসে পড়ছে তার নাকে মুখে। এই দৃষ্টি আর শ্বাসটুকু যেন তাকে বুঝিয়ে দিল, এই তো মেয়েটা সুস্থ শরীরে তার নিকট উপস্থিত আছে, যাকে শেষ রাতেও নিজের বুকে নিথর হয়ে পড়ে থাকতে দেখেছিল। তাই যেন বিশ্বাস করতে কষ্ট হলো যে মেয়েটা চোখ মেলে তাকেই দেখছে। একটা হাত বাড়িয়ে মেয়েটার মুখে আলতো করে ছোঁয়ালো, বোঝার চেষ্টা চালালো মেয়েটার অস্তিত্ব। ছুতে পেয়েও যেন মন কেমন করে উঠল, মনে হচ্ছে এটা তার স্বপ্ন। চোখ মেলেই দেখবে মেয়েটা, সেই রাতের মতো ঘুমে আচ্ছন্ন। গালে আলতো হাত বুলিয়ে দিয়ে শুধালো, হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি, তাই না পাখি? তুমি এখনো চোখ মেলে আমাকে দেখছো না, তাই না? সব আমার স্বপ্ন। অদ্রিজার নিষ্পলক চোখের দৃষ্টি স্বামীর পানে নিবিষ্ট। কিছু হয়তো খোঁজার চেষ্টা করছে স্বামীর মুখে। এমন এক প্রশ্ন শ্রবণ করতেই মেয়েটার চোখের কোণ ঝাপসা হয়ে এলো। ক্যানোলাবিহীন হাতটা অনেক কষ্টে তুলে ছোঁয়ালো স্বামীর শুকনো মুখখানায়। কম্পনজাত স্বরে আস্তে করে ডেকে উঠল স্বামীকে, যেন নিজের অস্তিত্ব জানান দিতে চাইলো, বোঝাতে চাইলো এটা স্বপ্ন নয়, সত্যি। রুদ্ধ। ঠিক কতটা সময় পর কণ্ঠটা শুনতে পেল সঠিক সময় জানা নেই, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল আল্লাহ তার ওপর রহম করেছে। চোখ বুজে জোরে একটা শ্বাস নির্গত করলো। হঠাৎই ছেলেটা উঠে বসে যেন পাগলের ন্যায় আচরণ শুরু করলো। সব ভুলে মেয়েটাকে টেনে নিজের কোলের ভেতর আগলে নিল। দুই হাতের আঁচলায় মুখটাকে নিয়ে সারা মুখ জুড়ে চুমুর বর্ষণ শুরু করলো। ছেলেটার যেন অস্থিরতার সীমা নেই। খুশিটুকু কিভাবে জাহির করবে বুঝে পেল না। অদ্রিজা স্বামীর পাগলামোটুকু সন্তর্পণে নিজের মাঝে ধারণ করলো। জানা নেই হাসপাতালে কদিন ধরে আছে, তবে চোখ খুলতেই পাশের লোকটাকে আবিষ্কার করেছিল। সব সব স্মরণ হওয়ার পর যখন দেখলো মানুষটা আর আগের রূপে নেই, তখন তার কারণ উদ্ঘাটন করতেও বেশি সময় লাগেনি। হাসপাস করেছে ভেতরটা, কিন্তু বোঝাতে পারছে না, শুধু চোখের পাতা ভিজে আছে। রুদ্ধর খুশিটুকু মলিন হয়ে পুনরায় ভয় ধরা দিল যখন মেয়েটা তার একটা হাত টেনে নিয়ে নিজের উদরের ওপর রাখলো। এক মুহূর্তেই থমকে গেল রুদ্ধ। তাকে আরো অসহায় করে তুলতে তার বুকে মুখ লুকিয়ে মেয়েটা ছোট্ট করেই শুধিয়ে উঠল, আপনি বাবা বাবা হচ্ছিলেন রুদ্ধ। এতক্ষণে নিশ্চয়ই তা জেনে গেছেন, তাই না? কেমন আছে আমাদের বাচ্চা? ভালো আছে তো, বলুন না। রুদ্ধর মনে হলো এর চেয়ে ভয়ঙ্কর প্রশ্ন তাকে কেউ কখনো করেনি। জবাব খুঁজে পেল না, স্তব্ধ হয়ে বসে রইল। মেয়েটাকে ধরে রাখা হাতটাও আগলা হয়ে এলো। অদ্রিজা চোখ তুলে তাকালো স্বামীর চোখে, জবাব যেন সেখানেই পেল। তবুও মেয়েটা মানতে চাইল না। কান্নার রূপে তীব্র হলো, শ্বাসের গতি বাড়তে লাগলো মেয়েটার। উৎকণ্ঠিত হয়ে শুধিয়ে উঠল, বলছেন না কেন আপনি? কেমন আছে আমাদের সন্তান? ভালো আছে বলুন, জবাব দিন রুদ্ধ। মেয়েটা শুরুতে যেমন শান্ত ছিল, তেমন ধীরে ধীরে যেন মেয়েটার অস্থিরতা চরম সীমায় পৌঁছে গেল। স্বামীকে নীরব থাকতে দেখে আহাজারি করে উঠল, তারপরে আমার বাচ্চাটা নেই, তাই না? আমি পারিনি ওকে বাঁচাতে, তাই না? আপনি জানেন আমি অস্ত্র তুলেছিলাম, খুন করতেও পিছপা হয়নি, তাও বুঝি আমার সন্তান রক্ষা পেল না। আমি কেমন মা রুদ্ধ যে নিজের সন্তানকে বাঁচাতে পারিনি। খুনি আমি। আমি খুন করেছি রুদ্ধ, তবু আমাদের সন্তান। মেয়েটার পাগলামো এখানেই শেষ হতে বাধ্য হলো যখন স্বামীর ওষ্ঠের জাতাকলে পড়ে তার ওষ্ঠোদয় পৃষ্ঠ হলো। এছাড়া যেন রুদ্ধ কোনো উপায় খুঁজে পেল না। মেয়েটার সমস্ত গ্লানি অস্থিরতা নিজের মাঝে ধারণ করতে চাইল। জবাব দেওয়ার হিম্মত নেই, কিন্তু শান্ত তো করতেই পারে। মেয়েটা একটা সময় শান্ত হয়ে এলো, ছেড়ে দিল রুদ্ধ বউকে, পুনরায় বাহুবন্ধনে আবদ্ধ করে রাখলো শক্ত করে। দুজনের অস্থির শ্বাসে ভরে উঠল জায়গাটা। দুজন দুজনকে বুঝতে সক্ষম হলো। নীরবতা চলল কিছুক্ষণ। নীরবতা সেই চাদর ছিন্ন করে আকস্মাৎ রুদ্ধের আকুতি ভরা কণ্ঠস্বর ভেসে এলো, ধরে না আমার জীবনে এক অতিথি পাখি হয়ে এসেছিলে, আর আমরা তাকে অতিথি হয়ে যেতে দিয়েছি। আমি আর পারছি না অদ্রিজা, একটু দয়া করবে আমার উপর? ভুলে যাবে কয়েক মুহূর্তের বিষণ্ণতাটুকু। স্বামীর অসহায়ত্ব বুঝে ঠোঁট কামড়ে নিজের কান্না দমনের চেষ্টা করলো অদ্রিজা।
কিন্তু সক্ষম হলো না। প্রথম সন্তান ছিল, তাদের প্রথম আবেগ ছিল, কয়েক মুহূর্তেও সাজিয়েছিল কত স্বপ্ন। তাহলে কি করে মেনে নিবে এই পরিণতি? কিভাবে ভুলে যাবে সব এত সহজে? রুদ্ধ বউকে আরো শক্ত করে চেপে ধরে নিজের রক্তলাভ চোখ দুটো আড়াল করার চেষ্টা করলো। সদ্য সন্তান হারানোর অসহায় মা বাবা একে অপরের সান্নিধ্যে এভাবেই বসে রইল কতক্ষণ। সকালে মেয়েকে দেখার খাতিরে এগিয়ে এসেছিলেন তমালিকা বেগম। দরজা পর্যন্ত আসতেই তিনি হঠাৎ থমকে গেলেন মেয়ের ফোঁপানোর শব্দ শুনে। তাহলে কি মেয়েটা ওনার চোখ মেলে তাকিয়েছে? জামাই মেয়েকে কাছাকাছি দেখেও লাজ লজ্জা ভুলে আবেগে ডেকে উঠলেন, আরও আম্মু আমার। মায়ের ডাক পেতেই স্বামীর বুক থেকে মুখ তুলে দেখার চেষ্টা করলো। একবারও কি ভেবেছিল যে মানুষগুলোকে আবার দেখতে পাবে? মাকে দেখে আরো ডুকরে উঠল মেয়েটা। বউকে ছাড়তে ইচ্ছে না হলেও ছেড়ে সরে গেল রুদ্ধ। তমালিকা বেগম ব্যতিব্যস্ত হয়ে মেয়েকে বক্ষে আগলে নিলেন। একই সাথে কেঁদে উঠলেন দুজন। কান্নার ফাঁকেই তিনি মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে হড়বড় করে বলে উঠলেন, তোমার আব্বুকে দ্রুত খবর দাও, মেয়ের জ্ঞান ফিরেছে, শুনলে লোকটা স্বস্তি পাবে, ভালো হয়ে যাবে। মা মেয়েকে একা ছেড়ে দিয়ে রুদ্ধ নীরবে বেরিয়ে গেল কেবিন থেকে। কিন্তু মেয়েটার কান্নার শব্দ যেন তার বুকে রক্তক্ষরণ ঘটাচ্ছে। তা কি জানে? বাহিরে আসতেই ভাইয়ের মুখোমুখি হলো। ভাইয়ের মুখ দেখে রোনাক ভালো মন্দ কিছুই বুঝল না, কিন্তু শুধাবে ভাবলো। তবে তার প্রয়োজন পড়ল না। রুদ্ধ এগিয়ে একটা বেঞ্চে শরীর ছেড়ে ভাইয়ের মুখে হাসি ফুটাতে হালকা চোখ তুলেই শীতল কণ্ঠে আওড়ালো, সবাইকে একটু খবর দিয়ে দিবে প্লিজ, তোর ভাবির জ্ঞান ফিরেছে। খাদ্যমন্ত্রীর বাড়িতে পড়েছে কালো চোখের ছায়া। বাড়ির একমাত্র ছেলের অকাল মৃত্যুতে সবাই যেন থমকে আছেন। জহির সাহেব এবং ওনার স্ত্রী মায়া বেগমের মুমূর্ষু অবস্থা। সন্তান যতই খারাপ হোক, মৃত্যুটা কোনো বাবা মাই মেনে নিতে পারেন না, ওনারাও পারছেন না। ছেলের বিধ্বস্ত লাশ দেখে হতবাক হয়েছিলেন। পৃথিবী যেন থমকে উঠেছিল ওনাদের। হাজারো কষ্টে বুক চেপে ছেলের লাশ দাফন করেছিলেন। পুলিশের খাতায় কেস উঠালেও ছেলের পোস্টমর্টম করতে দেয়নি জহির সাহেব। ছেলেকে হারানোর কষ্টে রুদ্ধর নামে কেস করেছেন তিনি। ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে বোধহয় ভুলতে বসেছেন কোনটা সঠিক আর কোনটা ভুল। উনি নিজেও জানেন না। রুদ্ধ নয়, বরং তার স্ত্রী মেরেছে ওনার ছেলেকে। যে ছেলেই ওই মেয়েটার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, কলঙ্কিত করেছিল সমাজের চোখে। ছেলের মৃত্যু পেরিয়েছে একটা দিন, আজ দ্বিতীয় দিন, কিন্তু শোক কি আর এত দ্রুত শেষ হওয়ার? মা বাবার মনে যে সন্তান জীবিত থাকে আজীবন। জহির সাহেবের মন্ত্রিসভার দায়িত্ব শেষ। নতুন করে যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তবেই তিনি ফিরে পাবেন নিজের রাজত্ব। আর বাদ বাকি সব কাজ ফেলে তিনি পড়ে আছেন বাড়িতে। ওনার স্ত্রীও একই অবস্থায়, দুজনে মুখে আধার নিয়ে বসে আছে হলরুমে। বাড়ির কাজের লোকগুলো রান্না করলেও কেউ মুখে তোলেনি কিছুই। দুই একজন আত্মীয় স্বজনও আছেন বাড়িতে ওনাদের সামলানোর জন্য। এই সব কিছুর ভিড়ে একমাত্র জুহিই যেন নির্লিপ্ত। না তো মেয়েটাকে খুশি মনে হচ্ছে, আর না তো দুঃখী। তবে ভাইয়ের মৃত্যুতে মেয়েটাকে কেউ এক ফোঁটা অশ্রু ঝরাতে দেখেনি। ভাইকে যেমন অন্যায় করা থেকে আটকে রাখতে পারেনি, তেমন ভাইকে অন্যায় করতে গিয়ে মরতে দেখেও মায়া লাগেনি বোধহয়। তাই তো মা বাবার কষ্টকে তুচ্ছ করে তৈরি হয়ে নিচে এলো। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হতে নিল। জহির সাহেবের নজরে পড়তেই তিনি জিজ্ঞাসা করে উঠলেন, কোথায় যাচ্ছ তুমি? জুহি থামলো, বাবার পানে ফিরে তাকালো না। ভনিতা না করে জবাব দিল, রুদ্ধর বোন আর স্ত্রীকে দেখতে যাচ্ছি। তোমাদের মতো নিকৃষ্ট হতে পারিনি যে। মেয়ের কথায় ধমকালেন জহির সাহেব। মায়া বেগম বুঝেও নির্লিপ্ত বসে। ভুল খারাপ বোঝার অন্তরায় নেই তিনি। জহির সাহেব বুঝেও বুঝতে চাইলেন না কিছু। ছেলের ন্যায় ভালোবাসা দিয়ে আসা ছেলেটাকেও আপাতত নিজ ছেলের খুনি মনে হলো। আর ছেলের খুনিকে সহমর্মিতা দেখানোর মতো এত ভালো মানুষ তিনি নন, সম্ভবও নয় ওনার দ্বারা। তাই তো মেয়েকে বাধা দিতে গম্ভীর স্বরে নির্দেশ দিলেন, কোথাও যাবে না তুমি, বাড়ি থেকে এক পাও বের হবে না। জুহি কেবল মাথাটা ঘুরিয়ে বাবার পানে তাকালো। স্বাভাবিকভাবে প্রতি উত্তর দিল মেয়েটা, যেমন করে ছেলেকে কখনো আটকাওনি অন্যায় করা থেকে, তেমন করে আজ আমাকেও আটকাতে এসো না আব্বু। মানতে পারবো না। মেয়ে হয়ে ওই মেয়েটাকে সামান্য চোখের দেখা না দেখতে গেলে বড় অন্যায় হবে। আসছি।